সবাইকে আবার একবার স্বাগতম জানাই আমাদের আজকের ক্লাসে। তো আপনারা জানেন যে আমরা বেঙ্গলি এবং ইংলিশ প্যাডাগজির যে কম্বাইন্ড সিরিজ আমরা স্টার্ট করেছি। তো এই সিরিজের আজকে আমাদের 19 নম্বর পার্ট। তো তার আগে আমরা 18টা পার্ট, ছোট ছোট পার্ট আপলোড করে দিয়েছি। আপনারা দেখে না থাকলে সিরিজটা দেখে নেবেন। তো আজকে আমরা সেই 19 নম্বর পার্টে বেশ কিছু প্রশ্ন আছে, 15টা প্রশ্ন আছে। তো আমরা সেইগুলো প্রশ্নগুলো দেখার চেষ্টা করব এবং কারেক্ট আনসার কি হয় আমরা বোঝার চেষ্টা করব। তো আপনারা প্রত্যেকে আমাদের সঙ্গে খুব শক্তপোক্ত হয়ে সংযুক্ত হয়ে যান এবং একসঙ্গে আমরা দুটো সাবজেক্টে যেহেতু প্যাডাগজি ক্লাসগুলো সিরিজটা কন্টিনিউ করছি, আপনারা আগের সিরিজগুলো যদি দেখে না থাকেন অবশ্যই দেখে নেবেন। আপনাদের কিন্তু যথেষ্ট কাজে আসবে। কারণ কি স্যার? কারণ হচ্ছে একসঙ্গে আমরা বেঙ্গলি এবং ইংরেজি দুটি প্যাডাগজিতে কিন্তু আমরা মজবুত হচ্ছি বা শক্তিশালী হচ্ছি। তো চলো, কোয়েশ্চেন নাম্বার 136 কি হবে? এ লিসেনিং স্টিমুলাস enable students to discuss a set of criteria which they priorities to complete and present a task. কি বলেছে? লিসেনিং স্টিমুলাস মানে কি? শিক্ষার্থীদের একটি কাজ সম্পন্ন এবং উপস্থাপনের জন্য অগ্রাধিকার ভিত্তিক মানদণ্ড নিয়ে আলোচনা। না স্যার, মানদণ্ড নেই না স্যার, মানদণ্ড বলে কোনো কিছু হয় না স্যার, প্রায়োরিটিস। প্রায়োরিটি মানে কাউকে একটু বেশি প্রাধান্য দেওয়া না স্যার। শিক্ষার্থীদের পৃথক দলে শ্রবণ উপকরণ শোনানো হয়, পরে তারা একত্রিত হয়ে যা শুনেছে তা ভাগ করে, এটাও কথা না। প্রেজেন্ট এন্ড ইনফরমেশন গ্যাপ অ্যাক্টিভিটিস সাচ এজ গিভিং ডাইরেকশন, রাইট, দিক নির্দেশ দেওয়ার মতো তথ্য ঘাটতি বা ইনফরমেশন গ্যাপ কার্যক্রম উপস্থাপন করা। যে আমরা তাকে যা শোনালাম, শুনতে সময় সে কিছু সমস্যা করছে কিনা না, তার কোনো কিছু ভুল হচ্ছে কিনা না, এই জিনিসগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। এই যে ইনফরমেশনে তার গ্যাপ আছে কিনা না, যদি তার গ্যাপটা থাকে তাহলে গ্যাপটা আমরা পূরণ করে দেবো। এটাকে বলা হয় লিসেনিং স্টিমুলাস। চলো 1 মিনিট, পরবর্তী প্রশ্নে যখন আমরা যাব সঙ্গে সঙ্গে আপনারাও কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে প্রত্যেকটা প্রশ্নের কারেক্ট আনসার কি হয় সেটা আপনারা অবশ্যই আমাদের সঙ্গে সঙ্গে বলে দেবেন, তাতে করে আপনাদেরও শক্তিশালী হবে, মজবুত হবে, বিল্ড হবে স্যার। The interactional routine during speaking assessment includes a comparing two or more object, places, event, assessment includes এতক্ষণ থাকলো। অপশন নাম্বার এ, অপশন নাম্বার 1 হচ্ছে comparing two or more object, place, events for the assessor। অর্থাৎ কি, স্পিকিং অ্যাসেসমেন্টের সময় ইন্টারেকশনাল রুটিনের অন্তর্ভুক্ত হলো কোনটি হবে? মূল্যায়নকারীর জন্য দুই বা ততোধিক বস্তু, স্থান বা ঘটনার তুলনা করা, অর্থ নিয়ে আলোচনা করা, পালাক্রমে কথা বলা এবং অন্যদের কথা বলার সুযোগ দেওয়া। দেখুন, আমরা জানি যে কি বলি স্যার, আমরা জানি যে সুযোগ দেওয়া, অর্থ নিয়ে আলোচনা করা, নেগোশিয়েটিং মিনিং, অর্থ নিয়ে আলোচনা করতে হবে। টেকিং টার্নস, অ্যালোয়িং আদার্স টু টেক টার্নস, অর্থাৎ পালাক্রমে কথা বলা, অন্যকে কথা বলার সুযোগ করে দেওয়া। তখন তারা যদি কথা না বলে, ইন্টারেকশনাল রুটিন মানে কি, আমি শুধু কথা বলে গেলাম, আপনারা কে কি কমেন্ট করলেন তার উপর আমার কিছু যায় আসে না। যদি এই ধরনের করি তাহলে আপনারা যদি কোনো জিনিসটা না বুঝেন, তাহলে আমাদের উদ্দেশ্য যে লাইভে এসে জিনিসগুলো আপনাদের বোঝানো। যদি আপনি বুঝলেন না, বারবার আমাকে প্রশ্ন করে গেলেন যে স্যার বুঝতে পারলাম না, এবং আমরা যদি আপনার কথাকে কোনো অগ্রাহ্য করে না করে যদি আমরা কন্টিনিউ করে যাই, তাহলে আলটিমেটলি কি হবে? এটা আমাদের শিক্ষাদানের উদ্দেশ্য তো হলো না, তাই না? সুতরাং আমাদের কি করতে হবে, জিনিসগুলোকে আপনাদেরকে খুব ভালো করে বুঝিয়ে দেব। ইন্টারেকশনাল রুটিন মানে আপনি বলবেন, তারপর আমি বলবো, আমি বলবো, তারপর আপনি বলবেন, অর্থাৎ আপনাকেও কথা বলার সুযোগটা করে দিতে হবে। তো এই জন্য বলেছে যে পালাক্রমে কথা বলা এবং অন্যদের কথা বলার কি করতে হবে স্যার, এখানে আমাদের সুযোগ করে দেবে। এই হচ্ছে আমাদের মুদ্রা কথা যদি আমরা বলি। তারপর আমরা দেখবো কোয়েশ্চেন নাম্বার 138। পরীক্ষায় প্রশ্ন কি কি ধরনের আসে সেটা আমরা জানি না, তাই আমরা বিভিন্ন স্বাদের প্রশ্ন নিয়েছি, বিভিন্ন ধরনের প্রশ্ন আপনারা দেখতে পাবেন। 138 প্রশ্ন এবার আমাদের সম্মুখে। Retrieval skill in writings are organizing information while reading, listening, note making and note taking, না ভাই নোট টেকিং হয় না, ডায়াগ্রামিং এন্ড সামারাইজিং, চিত্ররূপে উপস্থাপন এবং সার সংক্ষেপ করানো। তো লেখার ক্ষেত্রে রিট্রিভাল স্কিল হচ্ছে আমরা ডায়াগ্রামিং করতে পারি বা সার সংক্ষেপ বা সামারাইজিং আমরা তাকে করাতে পারি। তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার আমাদের এখানে হয়ে যাবে, কি হয়ে যাবে স্যার? এই ক্ষেত্রে আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে, আপনারা যেটা বুঝলেন, অপশন নাম্বার 3। চলো, রুক জানা
Awareness raising grammar games encourage students to অ্যাওয়ারনেস রাইজিং গ্রামার গেমস একটা গেম আছে, গেমের নাম হচ্ছে অ্যাওয়ারনেস রাইজিং গ্রামার গেমস। শিক্ষার্থীদের উৎসাহিত করে, কিসের উপর উৎসাহিত করে? আমরা যদি বলি 139, use learn structure to communicate with one another about a given theme, think consciously about the structure they have learned, collaborate in completing given activity, তারপর হচ্ছে engage in fields about human relationship while the teacher controls the structure। কোয়েশ্চেন নাম্বার 139 যদি আমরা দেখি তাহলে কি হবে স্যার? কারেক্ট আনসার সচেতন ভাবে চিন্তা করতে হবে। ইয়েস স্যার, থিঙ্ক কনসিয়াসলি। অ্যাওয়ারনেস মানে কি? সচেতন। দাও বেড়াতে হবে। একটা গেম আছে না, উঠো বসো, বসো উঠো, যারা সবাই ছাত্ররা যখন দাঁড়িয়ে থাকলো তখন আপনি দাঁড়াও, তখন সবাই কিন্তু বসে পড়বে। এই যে এটাকে বলা হয় কি? মাইন্ড গেম। তো এই ধরনের এই যে সম্পর্ক সম্বন্ধে আমাদেরকে সচেতনভাবে জানতে হবে। তো এটা হচ্ছে যে ব্যাকরণগত গঠন সম্পর্কে খুব সচেতন ভাবে আমাদের চিন্তা করতে হবে। এটা হবে আমাদের এই ক্ষেত্রে কারেক্ট আনসার। চলো ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। ওয়াও, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ভাই, এটা তো আপনারা একদম হালুয়া করে দেবেন জানি আমি। ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন 140 আমি জানি এটা আপনার হালুয়া করবে। চলো তবু দেখি। ইজ এ টেকনিক ইন দ্যাট স্টিমুলেট দ্য এনভায়রনমেন্ট হুইচ চাইল্ড্রেন লাইভ দ্য নেটিভ ল্যাঙ্গুয়েজ। এমন একটি কৌশল শিশুদের মাতৃভাষা শেখার পরিবেশ অনুকরণ করে, প্রয়োজনীয় শব্দভাণ্ডার মুখস্থ করে, মেমোরাইজ করে, কাটওয়াই involves a systematic process to the analysis and comprehension of grammar as well as memorization of vocabulary। আবার memorization refers to the process of learning a native or a second language because the innate capacity of the human brain, যে মানুষের ব্রেনের মধ্যে মস্তিষ্কের মধ্যে একটা সহজাত ক্ষমতা থাকে যার কারণে মানুষ মাতৃভাষা শিখতে পারে বা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন করতে পারে। এই কথাটা কে বলেছিলেন? নম চমস্কি বলেছিলেন। নম চমস্কি বলেছেন, জানা আছে তো সবার ভাই। তো এই জন্য কারেক্ট আনসার আমাদের এই ক্ষেত্রে হয়ে গেল, আমাদের এই ক্ষেত্রে কারেক্ট আনসার যদি বলি তো আমাদের এই ক্ষেত্রে কারেক্ট আনসার হয়ে গেল অপশন নাম্বার ডি। এই দেখুন নম চমস্কির আরেকটা প্রশ্ন। নম চমস্কিস রেফারেন্স টু ডিপ স্ট্রাকচার মিন্স এ। নম চমস্কির যেটা ডিপ স্ট্রাকচার বলতে কি বোঝায়? 141 universal grammar underlying all languages and corresponding to an innate capacity to human being। দেখুন নম চমস্কি বললেই তো আমরা ইউনিভার্সাল গ্রামারও পেলাম, তারপর ইনেট ক্যাপাসিটি আমরা তো পেলাম। হাইডেন সেট অফ গ্রামাটিক্যাল রুলস লার্ন থ্রু দ্য ইন্টেনসিভ স্টাডি, এই ধরনের কোনো ব্যাপার নেই। আর ট্রান্সফরমেশন গ্রামার, ইংলিশ ইজ দ্য মোস্ট কমন অক্সিলারি ল্যাঙ্গুয়েজ, এগুলো কিন্তু তিনি বলেননি। অর্থাৎ সব ভাষার অন্তর্নিহিত সার্বজনীন ব্যাকরণ আছে ইউসি, যিনি যেটা বলেছি ইউনিভার্সাল গ্রামার, যা মানুষের সহজাত ভাষাগত ক্ষমতার সঙ্গে সংযুক্ত। তো আলটিমেটলি অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। চলো প্রশ্নগুলো কিন্তু ভেরি ইজি কোয়েশ্চন দেখতে পাচ্ছি আমরা। দ্য বটম অফ মডেল অফ কারিকুলাম ইজ ওয়ান হু। কারিকুলামের বটম অফ মডেল হলো, দেখুন টপ ডাউন এবং বটম আপের ক্লাসগুলো কিন্তু আপনাদের করানো হয়েছে, যদি দেখে না থাকেন অবশ্যই দেখে নেবেন। টপ ডাউন এবং বটম আপ, এখানে বলেছে কারিকুলামের বটম আপ মডেল মানে কি? 142 a need by distance education with indirect influence on student, প্রয়োজন ভিত্তিক দূর শিক্ষা যা শিক্ষার্থীদের উপর পরোক্ষ প্রভাব ফেলবে। সফটওয়্যার ভিত্তিক এমন শিক্ষা পাঠ্যক্রমে শিক্ষার্থী বান্ধব করবে, সফটওয়্যার এখানে কোনো কাজ করবে না। এমন পাঠ্যক্রম যা শিক্ষার্থীদের পছন্দের স্বাধীনতা দেবে এবং কাজের মাধ্যমে সেটাকে উৎসাহিত করবে, এমন শিক্ষা প্রক্রিয়া যা কর্মমুখী অর্থাৎ কেরিয়ার ওরিয়েন্টেড। আমরা কখনো স্টুডেন্ট কেরিয়ার নিয়ে ভাবি না। এটা হচ্ছে প্রয়োজন ভিত্তিক দূর শিক্ষা, অর্থাৎ ছোট থেকে বড় থেকে ছোট আকার, বটম আপ মডেল। তো এই ক্ষেত্রে এটা প্রয়োজন ভিত্তিক দূর শিক্ষা হবে যা শিক্ষার্থীদের উপর ইনডাইরেক্টলি প্রভাব ফেলবে। তারপর 143 the humanistic approach is specially turned to the humanistic approach বিশেষভাবে কিসের উপর গুরুত্ব দিচ্ছে? হিউম্যানিস্টিক অ্যাপ্রোচ বিশেষভাবে গুরুত্ব দেয়, কার উপর গুরুত্ব দেবে? প্রসেস হোয়ার সিকোয়েন্স ইজ টট অ্যালং উইথ হাউ টু প্রেজেন্ট দ্য রিলেটেড কন্টেন্ট,
বিষয়বস্তু কিভাবে উপস্থাপন করতে হবে তার শেখানোর প্রক্রিয়া, একাডেমিক বিষয়কে পূর্ণাঙ্গ দক্ষতা দিতে, অ্যাপ্লিকেশন অফ লার্ন স্ট্রাকচার কন্টেন্ট কনসেপ্ট প্রিন্সিপল নিউ সিচুয়েশন, প্রসেস অফ এনাবল স্টুডেন্টস টু ডিসকভার স্ট্রাকচার গঠন তৈরি করব, ছাত্ররা নিজে থেকে গঠন আবিষ্কার করব। যখনই ছাত্ররা নিজে থেকে আবিষ্কার করবে তো তার চেয়ে ভালো আনসার আর কি হতে পারে স্যার? তো অপশন নাম্বার ডি বা 4 হবে রাইট আনসার। ছাত্ররা হচ্ছে ক্রিয়েটিভ, আর ক্রিয়েটিভ বাচ্চারা সবসময় কি করবে, কোনো না কিছু একটা তারা কি করতে পারবে, তারা সবসময় ক্রিয়েটিভলি তারা কি করতে চায়, তারা ক্রিয়েটিভলি সবসময় ডিসকভার বা নতুন কিছু তারা নিজে থেকে আবিষ্কার করতে চায়। সুতরাং এই ক্ষেত্রে কারেক্ট আনসার আমাদের হয়ে গেল অপশন নাম্বার 4। স্পেশাল নিডস ল্যাঙ্গুয়েজ ক্লাসরুম আইডেন্টি, এটা ল্যাঙ্গুয়েজ হবে। স্পেশাল নিডস ল্যাঙ্গুয়েজ ক্লাসরুম আদর্শভাবে এটা কি হবে, হ্যাজ এক্সট্রা টিচার্স টু দ্য হেল্প রেগুলার টিচার, নিয়মিত শিক্ষকদের সহায়তার জন্য অতিরিক্ত শিক্ষক থাকবে, বিশেষভাবে সজ্জিত থাকবে, আলাদা স্থান অবস্থিত থাকবে, সব ধরনের শিক্ষার্থীকে একসঙ্গে অন্তর্ভুক্ত থাকবে। ইয়েস, স্পেশাল নিডস ল্যাঙ্গুয়েজ ক্লাসরুম বলতে এখানে কি বোঝায়, 144 আমরা সবাই জানি যে ইনক্লুসিভ এডুকেশন, এখানে ডাইরেক্ট বলেছে ইনক্লুসিভ এডুকেশন। ইনক্লুসিভ এডুকেশন মানে ইন্টিগ্রেটেড অল টাইপস অফ লার্নার, সব ধরনের শিক্ষার্থী এখানে একসঙ্গে তারা অন্তর্ভুক্ত হবে। সব ধরনের শিক্ষার্থীকে আমাদেরকে এক জায়গায় একই স্থানে আমাদের কি করতে হবে, অন্তর্ভুক্ত করতে হবে। সুতরাং এই ক্ষেত্রে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার কি ভাই, অপশন নাম্বার 4। চলো, one of the challenges of behavior management in a senior class is, সিনিয়র ক্লাসে বিহেভিয়ার ম্যানেজমেন্টের একটি বড় চ্যালেঞ্জ হলো, সিনিয়র ক্লাসে বিহেভিয়ার ম্যানেজমেন্টের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি, টিচার লেক অফ সেলফ কনফিডেন্স, শিক্ষকদের আত্মবিশ্বাসের অভাব থাকে, স্টুডেন্টস রেডিনেস টু ইউজ স্মার্টবোর্ড, শিক্ষকরা স্মার্টবোর্ড ব্যবহারের প্রস্তুতি, শিক্ষার্থীদের স্ব-উদ্যোগের ব্যক্তিগত দক্ষতার অভাব, শিক্ষকদের ব্যক্তিগত কাজের পরিবর্তে দলগত পরিচালনার দক্ষতা। সিনিয়র ক্লাসে বিহেভিয়ার ম্যানেজমেন্টের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটি হবে, 145 কি হবে স্যার? এখানে শিক্ষকদের মধ্যে কি থাকে, একটা আত্মবিশ্বাসের অভাব থাকে, এটা হচ্ছে তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। To include a never give up attitude, a suitable activity is the one when students never give up attitude গড়ে তোলার জন্য উপযুক্ত কার্যক্রম হলো। নেভার গিভ আপ অ্যাটিটিউড মানে বুঝতে পারছেন তো, কখনো অ্যাটিটিউডটা ত্যাগ করব না, গিভ আপ মানে ত্যাগ করা, মানে কখনো অ্যাটিটিউড ত্যাগ করব না, এই ধারণাটা গড়ে তোলার জন্য সবচেয়ে উপযুক্ত কার্যক্রম কোনটি হবে, 146 যদি আমরা বলি। ইংরেজি ক্লাসের বাইরে খেলতে যাওয়ার জন্য প্রধান শিক্ষককে অনুমতি নেওয়া, অভিভাবক কাগজের বৈঠকে গান গাওয়া, অভিভাবক শিক্ষক বৈঠকে গান গাওয়া, শিল্পকর্ম প্রদর্শন করা, কাগজের বিমান বারবার পরিবর্তন করে পরীক্ষা করা, কিভাবে সবচেয়ে দূরে দৌড়ানো যায় তা খুঁজে বের করা এবং ফলাফল ভাগ করে দেওয়া। আমি আমার অ্যাটিটিউডটা ত্যাগ করব না, অর্থাৎ আমি আমার যা সিদ্ধান্ত নিয়েছি তার থেকে আমি দূরে থাকবো না, যাই হোক আমাকে কিন্তু আমার গন্তব্যস্থলে পৌঁছতে হবে। তার মানে কি, আমাকে যে কাজটা আমি করতে চাচ্ছি সেই কাজে বারবার আমাকে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। মেড মডিফিকেশন, একবার না হলে আবার মডিফিকেশন করব, টু দেয়ার প্রপার প্ল্যানস এন্ড টেস্টেড দেন এগেইন, আমি কাগজে এরোপ্লেন বানালাম, এখানে গেল না, এটা হচ্ছে না, আবার চেষ্টা করবো যাতে আরো দূরে যায়। আমরা করেছি না, কাগজ দিয়ে এরোপ্লেন বানিয়ে এইভাবে উড়িয়েছি, তো কার এক্সপেরিমেন্টে কত দূর কে উড়াতে পারে, কিভাবে বানালে বেশি দূর উড়ে, তো এই যতক্ষণ পর্যন্ত আমি আমার নির্দিষ্ট ডিস্টেন্সে অর্থাৎ সবার থেকে বেশি না হয়ে যাই ততক্ষণ পর্যন্ত আমার একটা চ্যালেঞ্জ থাকে, এবং তারা এই জিনিসগুলো সবাই খুঁজতে থাকে এবং বের করতে থাকে। তো এটা হচ্ছে নেভার গিভ আপ অ্যাটিটিউড, আমি কিন্তু করতে থাকবো, কখনো হার মানবো না ভাই। যখন আমি সাকসেস হব তখন আমি হার মানবো, তখন তো হার মানার কোনো কারণই নেই যখন সাকসেস হয়ে যাবো, এটা ব্যাপার। অ্যাসেসিং রাইটিং ইন ক্লাস 7 ক্যান বি ডান মোস্ট এফেক্টিভলি থ্রো এ, সপ্তম শ্রেণীতে রাইটিং এর মূল্যায়নের সবচেয়ে কার্যক্রম ভাবে করা যায়। সপ্তম শ্রেণীতে যদি আমি রাইটিং এর মূল্যায়ন করতে যাই বা রাইটিং অ্যাসেসমেন্ট যদি করতে যাই ক্লাস 7-এ, তখন আমি কি করবো, এক কথা শেষ। 47 কি করবো স্যার, রাইটিং এ 50 ওয়ার্ড বুক টেক্সট রিভিউ ও স্মল প্রজেক্ট, 50 শব্দের বই বা পাঠ্য ছোট্ট প্রকল্প লেখাতে পারি। শব্দ অভিব্যক্তির অর্থ মিলে মৌখিক কুইজ, আচ্ছা এখানে আমি লেখাবো, তো এখানে মৌখিক কুইজ কোথা থেকে আসবে, আমি রিটেন অ্যাসেসমেন্ট নিব, তো রিটেনের ক্ষেত্রে মৌখিক কি করবো ভাই,
গল্প পাঠ্যের চরিত্র ঘটনাভিত্তিক লিখিত পরীক্ষার মানে পরীক্ষা শব্দটাই নেগেটিভ ওয়ার্ড। কতটুকু পড়েছে তা জানার জন্য আবার বলেছে মৌখিক সাক্ষাৎকার, আবারও মৌখিক ভাই, লিখিত পরীক্ষা হবে, আমি লিখিত, তার আমি এখানে রাইটিং এর টেস্ট নিচ্ছি, মৌখিক দিয়ে কি হবে? তা আলটিমেটলি তিনটা অপশন যখন কাটা গেল, তো অপশন নাম্বার 1 না পড়ে কারেক্ট আনসার। বাকি অপশন যখন সব চলে গেল আর যখন কেউ নেই, তাহলে এছাড়া তার গতি নেই ভাই। রুক জানা, অপশন 148। কারিকুলাম ডেভেলপমেন্ট ফলোজ দ্য ফলোইং সিকোয়েন্স। কারিকুলাম, সেটা কারিকুলাম ডেভেলপমেন্টের সঠিক ক্রম বা কারিকুলাম ডেভেলপমেন্টের যেটা সিকোয়েন্স সেটা কি হবে? এটা হচ্ছে ফর্মুলেশন, ঠিক আছে? ফর্মুলেশন অফ অবজেক্টিভ, অ্যাসেসমেন্ট অফ নিডস, এভালুয়েশন, সিলেকশন অফ টেক্সট, লার্নিং এক্সপিরিয়েন্স, না ফর্মুলেশন অফ অবজেক্ট, অ্যাসেসমেন্ট অফ নিডস, সিলেকশন অফ টেক্সট, না এক্সপিরিয়েন্সেস, এভালুয়েশন, কোনটা হবে? 148 আপনারা এটা বলুন তো। দেখুন আমরা যেটা টেস্ট নেই, টেস্টের এভালুয়েশন কিন্তু সবার শেষে থাকে, তো এখানে এভালুয়েশন সবার শেষে নেই, এটা শেষ, এটা তো অপশন শেষ। এবং প্রথমে আমাদের জানতে হবে কি দরকার, কি দরকার সেটা তো জানবো না, দরকারটা জানবো না। আমার কি দরকার মানে আমি এখন কি খেতে চাই, আমি আগে বলতে হবে তো আমি কি খেতে চাই, আমার মন আগে বলতে চাইবে তো যে আমার কি খেতে ইচ্ছা করছে, তারপর না আমি আনবো, বানাবো, তৈরি করব, তারপর খাবো। প্রথমে আমাকে জানতে হবে তো যে আমি কি খেতে চাই। তার মানে অ্যাসেসমেন্ট অফ নিডস, মানে আমার প্রয়োজন আছে, আমার কি প্রয়োজন আছে সেটা আমাকে সবার প্রথমে জানতে হবে। তো এখানে নিডস আর প্রথমে কোথায় নাই, তো অ্যাসেসমেন্ট অফ নিডস, তারপর ফরমেশন অফ অবজেক্ট, ফর্মুলেশন অফ অবজেক্ট, আর তখন আমি জিনিসগুলো আনবো, কি কি আনতে চাই, তারপর সিলেকশন অফ টেস্ট, অর্থাৎ আমি বানানোর প্রসেস করব, তারপর আমি খেয়ে দেখবো কতটুকু টেস্ট হয়েছে কিনা না, তারপর এভালুएशन করবো। बस सिंपल ব্যাপার ভাই। কি ব্যাপার ভাই, চলো ভাই, क्या दिक्कत है भाई, आप लोगों को मालूम नहीं है, चलो इतना आसान सा सवाल है, आप लोग गलती करते हो, क्या दिक्कत है। चलो क्वेश्चन नंबर 149, the learning experience opportunities that offer to share to learners are, যে লার্নিং এক্সপিরিয়েন্স শিক্ষার্থীদের ভাগ করে নেওয়ার সুযোগ দেয়, যে লার্নিং অপরচুনিটিস, যে লার্নিং এক্সপিরিয়েন্স গুলা শিক্ষার্থীদের মানে ভাগ করে নেওয়ার সুযোগ দেয়, এটা কি বলি? 149। কি হবে স্যার? ফিল্ড ট্রিপ অবজারভেশন, বাস্তব বস্তু নমুনা, তারপর হচ্ছে বাস্তব বস্তু নমুনা, বিমূর্ত শব্দ কেস স্টাডি, প্রদর্শনী বই, না চলচ্চিত্রের অংশ। যে লার্নিং এক্সপিরিয়েন্স শিক্ষার্থীদের ভাগ করে নেওয়া শুরু। আচ্ছা, এই প্রশ্নটা আমি আপনাদের হোম টাস্ক রাখছি, হ্যাঁ, কারণ সবগুলা প্রশ্ন আমি করাচ্ছি আজকের এই সেটে, প্রত্যেকটা সেটে কিন্তু আমি প্রত্যেকটা প্রশ্নের আনসার গুলা করছি, এত বাদ যায়নি। তো এই প্রশ্নের কারেক্ট আনসারটা কি হবে সেটা আপনারা বলুন তো, কি হতে পারে কারেক্ট আনসার? আপনারা একবার দেখে নিন বা এটা আপনারা স্ক্রিনশট করে রেখে দিন, আপনারা কমেন্টে জানাবেন কার কোনটা কারেক্ট আনসার হয়, ঠিক আছে? তো আমি এবার যাব পরবর্তী প্রশ্নে। এই প্রশ্ন আপনাদের হোম টাস্ক, কারণ এই ধরনের প্রশ্ন মানে দেখা মাত্র কারেক্ট আনসার হবে, কি বলবো আপনাদের। চলো, আপনাদের একটা প্র্যাকটিসের একটা ব্যবস্থা তো দেওয়া আছে, তাই না? রুক জানা, क्या दिक्कत होगी भाई, चलो ঠিক আছে, স্ক্রিনশট হয়ে গেছে ভাই। চলো 150, in computer aided instruction, computer aided instruction বা CIA, the simulation mode is where learners, computer aided instruction এ সিমুলেশন মোডে শিক্ষার্থীরা কি করে? ট্রায়াল এন্ড এরর পদ্ধতিতে সমস্যা সমাধান করে, বাস্তব জীবনের ব্যবস্থা ও ঘটনাবলীর অভিজ্ঞতা করে, তথ্য গ্রহণ করে এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়া প্রশ্নের উত্তর দেয়, পুনরাবৃত্তিমূলক অনুশীলনের মাধ্যমে বিভিন্ন ব্যায়াম সম্পন্ন করে। কোশ্চেন নাম্বার 150, আমরা বাস্তব জীবন যেখানে আছে আমরা কোথাও যাব না, কোথায় যাওয়ার দরকার আছে ভাই? যাওয়ার দরকার নেই। তো বাস্তব জীবনের ব্যবস্থা এবং ঘটনাবলীর অভিজ্ঞতাগুলো লাভ করে, এই ক্ষেত্রে এটা হবে কারেক্ট আনসার, ঠিক আছে? তো আজকে এই সেটের খুব কম সময় আমরা এই সম্পূর্ণ সেটটা আপনাদের সঙ্গে আলোচনা করলাম। তো পরবর্তী সময় আমরা অন্য ক্লাস নিয়ে আবার উপস্থিত হব, ম্যারাথন ক্লাস থাকবে। আগের সেটগুলো যদি আপনারা দেখে না থাকেন অবশ্যই দেখে নেবেন, ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আছে। তো আজকের ক্লাস আমরা এই পর্যন্ত বিদায় নিচ্ছি, পরবর্তী আরো অন্য একটা ক্লাসে কথা বলবো আপনাদের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।